এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না, এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে। ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা, ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায়? তারা তাদের কাছেই যাবে। বিএনপি নেতাদের যে বক্তব্য এবং বিএনপি যে এখনকার শীর্ষ নেতা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য, তারেক রহমানের যে বক্তব্য, তিনিও কিন্তু এরকমই বলতে শুনলাম আমি যে এই যে বিভেদের কথা বা এই ধরনের প্রসঙ্গগুলো টেনে এনে মানে যারা গণহত্যাকারী যাদেরকে বিদায় করা হয়েছে তাদেরকে আসলে সুযোগ করে দেয়া হচ্ছে কিনা। দেখেন আমি একটা কথা বলি আপনার, সেই জিনিসটাই জানেন, অনেক কিছু তো রাজনীতিতে অনেক কিছু বলা হয় বিভিন্ন মানে আপনার দীর্ঘমেয়াদী চিন্তা থেকেও বলা হয়। আলটিমেটলি এখন আমাদের সামনে এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি, বড় ইভেন্টটা কি? সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন, এবং নির্বাচনের প্রধান কাজ থেকে ভোট পাওয়া, মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া, এই তো। এবং এই ভোটটা নেবেন কিভাবে? শেখ হাসিনার আমলে যেভাবে ভোট নেওয়া হতো গায়ের জোরে, কৌশলে, মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে, সেটা বোধ করি আগামী নির্বাচনে হবে না, এটা আমার বিশ্বাস হবে না। তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে, জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন, তুমি আমাকে ভোট দাও, তাহলে তোমার লাভ হবে। এটা জনগণকে বোঝাতে হবে, মানে এজেন্ডাটা দেয়া। হ্যাঁ, মানে জনগণকে বোঝাতে হবে, জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে, নিজের দলকে উপস্থাপন করতে হবে। সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে। দেখেন বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড, আবার বিএনপিকে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড, নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি, ওনার এই সমস্ত বক্তব্যের পরে আমার বিবেচনায় উনি একজন দলীয় ব্যক্তি। নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম, হ্যাঁ মাহফুজ আলম, এই লোকগুলিকে এখন আমি এক দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি, বিবেচনা করি। মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন, এটা যে এর মাধ্যমে কি হচ্ছে, বিএনপির খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে। কিভাবে আমি বলি আপনাকে, মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না এখন, অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধহয় বিএনপিকে ধরেই সামনে অগ্রসর হইতে হবে। আমরা যদি এই রাজনীতির মাঠে পুনর্বাসিত হতে চাই তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা। এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে, কিন্তু হ্যাঁ করে, এখন ওরা করে যে আমাদের বাঁচানোর মতো একমাত্র দল হলো এখন বিএনপি, একমাত্র বিএনপি। এটা কি জানেন, এটা ওদের কিন্তু করতে বাধ্য করা হয়েছে। মানে কেন করে বলে মনে হয় আপনার? বা যখন নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফখরুলের ভাষা বিএনপির মতো আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, এটা মানে এটা কি? তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায়, আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে, তাহলে তো ঠিক আছে আমি বিএনপি লেজ ধরি। সিম্পল হিসাবটা কিন্তু সিম্পল, কোনো আলোচনা নাই এখানে। এবং বিএনপির অনেক নেতা আড়ালে আড়ালে থেকে সত্য মিথ্যে জানি না, তারা তো এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপৎ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। কোন গণতন্ত্র যে গণতন্ত্র তারা দিয়েছিল, যাক সেটা অন্য বিতর্ক, ওটা অন্য মানে কৌতুককর মন্তব্য, ওই আলোচনা যাই না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে, কিছুটা বিএনপি তৈরি করছে, কিছুটা বিএনপি এই ছাত্রদেরকে আমি বলবো এটা মানে কি বলবো, একটু উস্কে দিয়ে তাদের মুখ দিয়ে বলাচ্ছে। আলটিমেটলি ক্যাশ করতেছে কে? ক্যাশ করতেছে বিএনপি। উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যেভাবে কম ভোট পাচ্ছে, এটা 2001 সালে। 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 62টি আসন পেয়েছিল। সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন? 2,26,65,000 ভোট। আচ্ছা, যেবার নাকি তারা সবচেয়ে খারাপ করেছে সেইবারও তারা 2 কোটির উপরে ভোট পাইছে, 2.25 কোটি ভোট পাইছে। এখন লোক সংখ্যা বেড়েছে, ভোটার বেড়েছে, ওটা কিন্তু টোটাল ভোটের 40% ছিল। বিএনপি এবার বেশি যেছে, 179টা মতো পাইছে বোধ হয়, সেভাবে বিএনপিও 40% পাইছে, 40.97 কাছাকাছি, 41-এর কাছাকাছি, 40.97, আর এদের মধ্যে 40.12 না এরকম কিছু একটা হবে। মানে 1% ডিফারেন্স হয় নাই। তো ভাই যেবার তারা সবচেয়ে খারাপ করে সেইবারও তারা 2 কোটি ভোট পায়। এই ভোটগুলি যাবে কই?
এখন যদি এই ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধারকর্তা, তখন তারা কিন্তু এই ভোটগুলি 2 কোটির মধ্যে মানুষের মধ্যে এখন তো বাড়ছে, আরো বাড়ছে, মানে দেশের জনসংখ্যা বাড়ছে। ধরলাম এই 10 বছর 15 বছর অপশাসনের কারণে, আত্মগ্লানির কারণে 10% ভোট কমে গেছে ধরলাম, তবু তো একটা হিউজ ভোট। নির্বাচন আমি শুরুতেই বলছি, সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো। ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন, যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয়, কারণ আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না, ওরা তো মনে করলো জিতলো, আমি তো মনে করি হারলো। হারলো এই কারণে তখন আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না, তখন আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায়? তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছিল। সেটা কারা? অবধারিতভাবে বিএনপি। তো এটা হলো, এটা কিন্তু আমি একটা মানে জাস্ট হাইপোথেটিক্যাল কথাবার্তা বললাম, হয়তো আমাকে আমি এইভাবে বলাটা ঠিক কিনা আমি যাই না, কিন্তু আমি কিন্তু এইভাবে ফিল করি। শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। তারেক রহমানও মন্তব্য করেছে, রাজনৈতিক দল গঠন সবাই করতেই পারে, কিন্তু রাষ্ট্রীয় সহায়তায় দল হচ্ছে কিনা বা সেদিকে যাচ্ছে কিনা, আপনি এই বিষয়ে আপনি কি বলবেন? যে রাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি, তারাও বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় বা সরকারের সহযোগিতায় দল হচ্ছে কিনা। তখন আপনি যদি আজকে থেকে ঠিক 1 মাস আগের একটা ঘটনা বলি আপনাকে, আমি পঞ্চগড়ে এই যে নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক সার্জিস আলম, সেখানে উনি বলেছিলেন যে এটা কোনো নাগরিক কমিটির কথা বলেছেন, এটা কোনো রাজনৈতিক দল হবে না, এটা একটা রাজনৈতিক শক্তি হবে। এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তির মধ্যে পার্থক্যটা কি, এটা উনি সুন্দর করে একাডেমিক্যালি ডিফাইন করে দিয়েছেন। পাশাপাশি উনি এটাও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে মানে এইটা কোথায়, মানে আপনার দেয়ালটা কোথায়? দেয়ালটা হলো বয়সজনিত দেয়াল। 27 থেকে 28 পর্যন্ত ছাত্র, 28-এর পরে চলে গেলে সেটা হয়ে গেল নাগরিক কমিটির সদস্য। তাহলে মোটামুটি ভাবগতভাবে তারা সবাই এক, এবং এদেরই 3 জন প্রতিনিধি সরকারে আছে। তাহলে মোটামুটি আপনি বলতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং 3 ছাত্র উপদেষ্টা, এরা হলো এক ঘরের বাসিন্দা তারা। এবং তখন এটা পলিটিক্যাল পার্টি হবে না। আবার পরশুদিন দেখলাম ওনাদের যে সদস্য সচিব আক্তার হোসেন, উনি বলছেন যে ফেব্রুয়ারির 2nd উইক নাগাদ তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করবে। নাম নিয়ে আলোচনা হচ্ছে, প্রায় 100-র মতো নামের প্রস্তাব এসেছে, তারা ভেবে দেখবে কোনটা হবে। তারপরে এর মধ্যে আবার আপনাদের একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, তাদের গঠনতন্ত্র তো তৈরি হচ্ছে। সেই গঠনতন্ত্র তারা যেদিন দলের ঘোষণা দেবে তার 2-1 দিন আগে তারা ঘোষণা করবে, এবং তারা নির্বাচনে আসবে। নির্বাচনে যে আসবে এটা আমরা আরো আগে থেকে বুঝতে পারছিলাম। কেন? যে উপদেষ্টাদের তাদেরও তো নিজ নিজ এলাকা আছে। উপদেষ্টা 3 জন ছাত্রদের, 3 জনের 3টা এলাকা আছে, 3 জায়গায় বাড়ি আছে। ওই এলাকাগুলোতেও কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন করবে। আমি তো আপনার কুমিল্লা বাড়ির কাছে আছে, কুমিল্লা মুরাদনগরে, এখানে তো আমার কিছু বন্ধু বান্ধব আছে, তার সঙ্গে আলাপ করেছি। তারা তো বলছে যে ওনারা তো মানে আমাদের এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি যে নির্বাচন করবেন এটা মুরাদনগরে সবাই জানে। আচ্ছা। এবং ওনার লোকজন যাচ্ছে ওখানে, উনি এর মধ্যে ওখানকার প্রশাসনেও কিছু পরিবর্তন আনছেন শোনা যাচ্ছে। কুমিল্লার মানে কুমিল্লা জেলারও কিছু প্রশাসনের চেঞ্জ আসছে। আর উনি তো এখন এলজিআইডি মিনিস্টার, ওনার সে ক্ষমতা অনেক বড় ক্ষমতা আছে, অনেক বড় ক্ষমতা, এলাকার উন্নয়নের ক্ষমতা এখন পুরো তার হাতে। তো সেক্ষেত্রে ওই এলাকায় তারা প্রভাব পড়া শুরু করেছে। এবং লক্ষ্মীপুরে খুব সম্ভবত মাহফুজ আলমের বাড়ি, খুব সম্ভবত ওখানে একজন আমাদের মানে আপনার জোটের থেকে যিনি প্রার্থী হতে পারেন তেমন একজন আমাকে ওদিন বললেন যে উনিও নাকি এলাকায় শুনেছেন যে কাজকর্ম হচ্ছে, উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি আসছে। তো যা হোক, সত্য মিথ্যা বলতে পারবো না, উনি বলতে পারবেন। তো এটা উনি আমাকে বলেছেন, একদম সরাসরি বলেছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, তার মানে ওনারা নির্বাচনে আলটিমেটলি যাচ্ছেন। এবং যে কথাটা আপনি বললেন যে সরকারি সহায়তায়, হ্যাঁ সরকারি সহায়তা, সরকারি সহায়তাতে এটা নিয়ে আর মধ্যে কোনো দ্বিধা নাই। কারণ এখন ছাত্রদল যদি কোনো একটা দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুটো হলো বড় সংগঠন।
ছাত্রদল এবং ছাত্র শিবিরের দুটো যদি একত্রিত হয়, তাদেরও ক্ষমতা নাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন কোনো কর্মসূচি দেয় সেটা যতটা এই সরকারকে স্পর্শ করে ততটা স্পর্শ করার ওদের নাই। কাজে এখানে সংখ্যাধিক্য বড় কথা নয়, বড় কথা হলো যে কে কতটা হৃদয়ের কাছাকাছি অবস্থান করে। সেই দিক দিয়ে এরা এই সরকারের হৃদয়ের খুবই কাছাকাছি অবস্থান করে এবং তারা যা কিছু করছে সরকারের আনুকূল্যেই করছে। এটা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন কাজ করে এবং অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্ত ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রশাসনের নানা ধরনের প্রোটোকল পাচ্ছে এবং জেলা পর্যায়ে যদি আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অথবা ছোট ভাইদের মধ্যে কেউ, এখন তো আমাদের যে বয়স ছোট ভাই হবে, ছোট ভাইদের মধ্যে যদি কেউ ডিসি থাকেন একটু আলাপ করে দেখেন যে ডিসি সাহেবদের কাজকর্মে কে কতটা প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, বিএনপি, যুবদল অথবা ছাত্রদল তারা মাঠে হইচই করছে, কিন্তু প্রশাসনিক কার্যক্রমে অনুমতি না দিয়ে দরজা খুলে কারা ঢুকতে পারছে এটা খোঁজ করলে জানতে পারবেন। কাজে তারা কিন্তু প্রশাসনিক হেল্প পাচ্ছে। এখন তারা যদি একটা পলিটিক্যাল পার্টি করতে চায় এবং উদ্যোগ নেয়, আমি নিশ্চিতভাবে এই দেশে বলতে পারি যে দেশের মানুষ ভাববে তারা আসলে সরকারের আনুকূল্যেই এই পার্টিটা করছে, এটা মানুষ মনে করবে এবং এটা আমিও মনে করব। তাই হচ্ছে আলটিমেটলি। এবং এইটা ওনারা কি ভাবছেন আমি জানি না, এটা হবে নতুন পলিটিক্যাল পার্টির জন্য সবচেয়ে বড় কলঙ্ক। এই কলঙ্ক কেবল তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে তা না, এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে। তারা এই ভুলটা কেন করছে এটা আমি বুঝতে পারছি না। বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে সরকারের আনুকূল্যে কোনো দল গড়ে উঠলে সেই দল ভালো করতে পারে এমন ইতিহাস নাই। সাধারণ মানুষ এটাকে পছন্দ করে না। তাহলে আপনি বলবেন বিএনপির কথা, জাতীয় পার্টির কথা, হ্যাঁ এটা বলবেন এই কারণে ওই দলগুলোর ওই সময় প্রধান যিনি উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, উনি সরাসরি বলতেন এটা আমার পার্টি, আমি বানিয়েছি। উনি ছিলেন সেই পার্টির প্রতিষ্ঠাতা, এরকম অনেকটা। কিন্তু এখানে তো আর ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে বলবেন এটা আমার পার্টি। ডক্টর ইউনূস যদি বলতো তাহলে এক কথা ছিল, কিন্তু তা তো উনি বলবেন না। তখন এটা হবে কি জানেন, এটা হবে ওই কিংস পার্টি, আরেকটা কিংস পার্টি। কিংস পার্টির ভবিষ্যৎ পৃথিবীর কোথাও ভালো হয় না। যেটা বলতে সরকারের পারফরমেন্সের কথা যেহেতু আসলো, আইন শৃঙ্খলা একটা বড় মানে এখন মাথা ব্যথার কারণ হয়েছে। আপনি যদি দেখেন যে আজকে একটা পত্রিকায় দেখলাম যে প্রতি মাসে গড়ে 31 জন খুন হচ্ছে, 5 মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু সরকার এই জায়গাটা কেন ব্যবস্থা নিতে পারছে না? না, এটা তো পারার কোনো কারণ নাই। পারার জন্য কি সরকার চেষ্টা করছে? আমার তো এটাই মনে হয়। দেখেন আইন শৃঙ্খলার ব্যাপারটা কি, মানে খুনটাই কিন্তু একমাত্র প্যারামিটার নয়। আপনি মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, মানুষ যে কোনো অভিযোগ নিয়ে লোকজন তো থানায় যায়। আপনি যে কোনো ঢাকা শহরে, আমি একটা এক্সপেরিমেন্ট আপনাকে বলি, যে কোনো একটা থানার সামনে যে আপনি ঘন্টা 2 দাঁড়ায় থাকেন চুপচাপ, দাঁড়ায় দেখেন থানায় কয়টা লোক ঢুকে এবং কয়টা লোক বের হয়ে আসে। বের হয়ে আসার সময় তারা কি মনোভাব নিয়ে বের হয়ে আসে। মানুষ থানাগুলোতে যে কোনো রকম আশার বাণী পায় না এখন আর। ক্ষুধা না করুক, যদি রাস্তায় আপনার কখনো মোবাইল ছিনতাই হয়, আপনি যে থানায় যাবেন, যে বলবেন, আপনি থানার যিনি লিখবেন ওনার লেখায় এবং কথায় আপনি এমন কোনো ভরসা পাবেন না যেটা আবার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ ওনারা তো কোথাও যাবেন না, কারণ ওনারা তো ওনাদের মধ্যে এই যে বলে না যে পুলিশের মনোবল ভেঙে গেছে। মনোবল ভাঙবে, ভাঙাটা খুবই স্বাভাবিক ছিল। স্বাভাবিক কেন, পুলিশ তো এই পুরো আন্দোলনে একটা পক্ষ হয়ে গেছিল। জি, ছাত্ররা সরকার বিরোধী আন্দোলন করেছে, সরকারকে নামাতে চেয়েছে। পুলিশের দায়িত্ব ছিল সে আন্দোলনকে থামানো। তাহলে ছাত্র এবং পুলিশ তো মুখোমুখি ছিল রে ভাই, ছিল না? ছিল তো। এখন আপনি যে পুলিশকে বলবেন, পুলিশের মনোবলটা আপনি কেমনি ফিরিয়ে আনবেন? আপনি যে পুলিশকে বলবেন যে তুমি পুলিশ যে গুলি করেছো তুমি আসলে গুলি করো নাই, তোমাকে গুলি করতে বাধ্য করা হয়েছে, পেছনের লোকগুলো তোমাকে গুলি করতে বাধ্য করেছে, তাকে যে আপনি এই কথাটা বলবেন, আপনি তো এই কথাটা বলার মতো অবস্থা আপনি ছিলেন না। আপনি কিন্তু পুলিশকে ব্লেম করেই গেছেন। ব্লেম করে আবার তাকে থানার মধ্যে থাকতে বলছেন, থাকতে বলে তার হাতে অস্ত্র দিচ্ছেন, আবার বলছেন এই অস্ত্র তুমি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করো। পুলিশ 2-1 জায়গায় ব্যবহার করতে যে হোঁচট খেয়েছে, হোঁচট খেয়েছে কিন্তু। এবং হোঁচট খেতে যে তারা কি দেখেছে, আপনি বিচার করবেন না করেন না, কিন্তু আপনি যখন ইনডেমনিটির কথা বলে দেন যে এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না, তখন এটা আপনি বলেন, তখন কি আর মনোবল বলতে কিছু থাকে? পুলিশের থাকে না তো।
তো আপনি তার মনোবল কিবা, আমি বলছি না যে পুলিশের যে পায়ে ধরতে হবে, আমি বলছি না পুলিশকে যে কিছুকে দিতে হবে, আমি এই লাইনে কিন্তু আমি যাচ্ছি না। বাট আমি বলতে চাচ্ছি, আপনি তো এই পুলিশকে সবাইকে বাদ দেন, কিন্তু বাদ দিতেন, এই পুলিশ সব বাদ, আমি সব ফ্রেশ পুলিশ নিব, নেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিপ্লবী পুলিশ সবাই হবে, কাজ করবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি তো এই পুলিশদেরকে বাদও দিচ্ছেন না, রেখেই দিচ্ছেন, দিয়ে বলতেছেন তোমার মনোবল নাই কেন, তাহলে তো হবে না। আবার মনোবল থাকার মতো কোনো কাজও আপনি করছেন না তো। আপনি দেখেন একটা এই আন্দোলনের সময় পুলিশ মারা গেছে, সাধারণ ছাত্রছাত্রীও মারা গেছে, পুলিশের অফিসার কিন্তু কেউ মারা যায় নাই, মারা গেছে কনস্টেবল, মারা গেছে ট্রাফিক পুলিশেরাও মারা গেছে। যারা মারা গেছে আপনি যত কিছু বলেন, যত বিপ্লবী যত উদাহরণ দেন না কেন ভাই, আমার কাছে এটা অমানবিক থেকে যে একটা মৃত পুলিশকে উল্টো করে টাঙায় রাখা, এটা আমি এই দৃশ্য আমি দেখতে চাই না। এটাতে অনেক বলছে, আমাদের সমন্বয়করা বলছেন এতে নাকি আন্দোলনের গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এতে নাকি স্টুডেন্টদের মনোবল বেড়েছে। আমার কাছে এটা আমি এটা মানি না, আমার কাছে এটা মনে হয় না। এই দৃশ্য দেখার পর আন্দোলনের মানুষ হিংস্রতা বাড়তে পারে, কিন্তু আন্দোলনের মনোবল বেড়েছে এটা আমি মনে করি না পার্সোনালি। বাঙালি এত নিষ্ঠুর জাতি না, আমি যেটা মনে করি মানুষ তার নীতিবোধ দিয়েই জয় করতে পারে। নৈতিকভাবেই শেখ হাসিনার পরাজয় হয়েছিল। তো পুলিশকে তো শেখ হাসিনা একটা পার্টি বানিয়ে ফেলেছিল, তো সেই পুলিশের সবাই কি স্বেচ্ছায় ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, এটা নিয়ে মনোবিজ্ঞানীদের সঙ্গে পুলিশদের নিয়ে বসানো যেতে পারে, পুলিশের মানসিক অবস্থা নিয়ে আপনার নানা রকম চিকিৎসা চলতে পারে, সবই হতে পারে, কিন্তু তার কোনোটাই কি আপনি করেছেন? দৃশ্যমান কি করেছেন? একটা কমিশন করেছেন, এই কমিশনের রিপোর্ট পড়তে যে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, এটার মধ্যে কি আছে, কি আমি তো কিছু পাইলাম না এখানে কিছু। আবার দেখো রিপোর্টের চলছে, আলোচনা অনেক লম্বা সময় লাগবে, কাজের মধ্যে কাজ কি করছে, আর একটা পোশাক পরিবর্তন করছে। তো এই পোশাক দেখে আমি খামোশ, ঠিক আছে, পোশাক পরিবর্তন না পরিবর্তনের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু যেটা বানাইছে এটা তো দেখতেও ভালো লাগে না রে ভাই, এটা তো দেখতেও ভালো লাগে না। র্যাবের যে পোশাকটা বানাইছে এটা দেখে মনে হয় কি র্যাবকে উদ্দেশ্য ছিল র্যাবকে বিলাই বানাই দেওয়া। তো ভাই র্যাব বিলুপ্ত করে দেন না, অসুবিধা কি? র্যাবকে র্যাব আগে আসলে বাঘ আর বানাইছে বিলাই, পোশাক দিয়ে বিলাই বানাইছে। আরো ইন্টারেস্টিং কি, 3টা মডেল নিয়ে আসছে, মডেলটা 3টা গায়ে দিচ্ছে, র্যাবের যে পোশাক গায়ে দিচ্ছে, ওরা ভাবতে কেমন হচ্ছে ওনাকে মাত্র ঘুমের থেকে উঠাই নিয়ে আসছে, উঠাই নিয়ে এটা পর দাঁড়া, এবং ওরা আবার কিঞ্চিত আমার মতো ভুরিও আছে, তো সব মিলেইয়া র্যাবকে একটা বিড়াল বানানো হয়েছে। তো এইগুলি করে কি আপনি পুলিশের মনোবল রক্ষা করতে পারবেন? পারবেন না। তো পুলিশের যদি মনোবল রক্ষা না করে, সারা দেশে আপনার আইন শৃঙ্খলা কেমনি করে করবেন, বাড়াবেন? আপনি কেমনি করে চাঁদাবাজি বন্ধ করবেন? চাঁদাবাজি বন্ধ করার একমাত্র আপনার টুলস হলো গিয়া পুলিশ, আর তো কিছু না। তাহলে আপনি তার কেমনি করে পারবেন? আপনি চেষ্টাই করেন নাই। সাখাওয়াত সাহেব প্রথম কয়েকদিন বেশ চেষ্টা করছিলেন, কিন্তু এই চেষ্টা করার অপরাধে তাকে কিন্তু সরাই দেওয়া হয়েছে। তো এইগুলি ভাই বললাম তো, এই সরকার যে ভালো চলার যে ব্যাপারটা, ভালো চলার বেসিক জিনিসটাই ছিল কিন্তু ওইটা। আমি আশা করেছিলাম কি সরকার যখন নতুন একটা সরকার যখন দায়িত্ব নেবে, প্রথম যে চেঞ্জটা আমরা দেখতে পারবো সেটা হলো চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কারণ ওই চাঁদাবাজের সব তো দেশ ছাড়া, এবং প্রথম 2-3 দিন কিন্তু ছিল অবস্থা এরকম, পরে কেউ তো আমাদের বাধা দেয় না, আবার যে বসে পড়ছে। তো সরকার ব্যর্থ হয়েছে। সরকার এখন আসলেই সরকার কার্যকরভাবে কোনো কিছুই করতে পারে নাই। যতটুকু যা দেখতেছেন এটা আল্লাহ চালাচ্ছে।